আমার পিছনে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহর দরবার শরীফ। হযরত শাহ মখদুম রূপস তার প্রকৃত নাম আসলে আব্দুল কুদ্দুস। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে তিনি এই বরেন্দ্র এবং গৌড় অঞ্চল, যেগুলো রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলটিতে আসেন এবং তিনি এসে তখন এই অঞ্চলে আসলে ইসলাম প্রচার করেন। তিনি একজন সুফি সাধক এবং ইসলামের জ্ঞানান্বিত ছিলেন তিনি। ফলে সে সময় তার যে ইসলামী জ্ঞান, সে জ্ঞানে বিমোহিত হয়ে প্রচুর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এই অঞ্চলে ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে এবং চৌদ্দশ শতাব্দীর প্রথমার্ধে। এবং দক্ষিণ সাইডেই কিন্তু এই সাইডেই পদ্মা নদী, এই পদ্মা নদী দিয়েই কিন্তু তিনি এসেছিলেন এই রাজশাহীতে। রাজশাহী তো প্রধানত এই পদ্মা নদী এবং হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ এগুলোর কারণে বিখ্যাত। তার প্রকৃত নাম যেহেতু আব্দুল কুদ্দুস, কিন্তু তার এই যে শাহ মখদুম, রূপস, এগুলো তার উপাধি। সেই এগুলো উপাধি তার। তিনি বিভিন্ন সময়ে এই উপাধি অর্জন করেন। আমি আর মিথিলা আজকে বের হয়েছি, এই তো 3টার পরে বের হলাম। ইচ্ছা আছে যে অনেক দূর পর্যন্ত ঘোরা আসলে, এবং ঘুরতে ঘুরতে রাস্তাঘাটে যা পড়বে ইন্টারেস্টিং বা বৈচিত্র্যপূর্ণ কোনো কিছু, সেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমরা দেখা কত কিলো থেকে শুরু করলাম, এই যে 683 কিলো, আর কত কিলো পর্যন্ত ঘুরতে পেরেছি সেটা আমরা নবগঙ্গা বাঁধে। আমরা তো আসলে আইবাদ এবং ইবাদ দুটো জায়গা থেকেই দেখেছি, পদ্মার ধারের ভিউ দেখেছি এবং প্রচুর মানুষজন সে জায়গাগুলোতে আনাগোনা করে। কিন্তু আর নবগঙ্গা যে আইবাদ রয়েছে সেখান থেকেও চমৎকার ভিউ দেখা যাবে, দৃশ্য দেখা যাবে, কিন্তু সেখানে মানুষের উপস্থিতি কম, নিরিবিলি, ফলে সহজেই পরিবেশটাও সুন্দর। তো আমরা সেই জায়গায় আসলে নিয়ে যেতে চাই আজকে। কাশিয়াডাঙ্গা মোড় থেকে এই রাস্তা ধরে, এই যে বাঁধের এই রাস্তা ধরেই নবগঙ্গার দিকে যাচ্ছি আমরা। রাস্তা পাকা রাস্তায়, কিন্তু আসলে ভেঙে যাওয়ার কারণে একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে রাস্তাটা, খানাখন্দে ভর্তি আছে। এখানে বাঁধের চমৎকার, উপরে আমের গাছ, পাশে কিন্তু বেশ নিচু ঘাট এবং রাস্তাটাও বেশ খানাখন্দ। একটা ভৌতিক একটা ব্যাপার আছে এই রাস্তায়। ভৌতিক ব্যাপার থাকলেও আমার কাছে রাস্তাটা সবসময় খুব মজা লাগে। আসলে একটা রহস্য ব্যাপার থাকে। চমৎকার রাস্তার ভিউ, খুবই গ্রামীণ একটা আবহাওয়া, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গাছপালা প্রচুর এখানে, গাছপালা প্রচুর। আর বাঁধের মানুষের জীবনযাপন এই দুই পাশে, এটা হচ্ছে বাঁধ, সহরক্ষা বাঁধ, বাঁধের উপর দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে সরু রাস্তা। আমরা কিন্তু 5 নং নবগঙ্গা আইবাদ সেখানে কিন্তু পৌঁছালাম। এটা হচ্ছে ওই যে শহর, একটু শহরটা দেখাও, এই যে শহর দেখা যাচ্ছে কিনা শহরটা, এটা হচ্ছে শহর আর এটা হচ্ছে আইবাদ। আইবাদ, নবগঙ্গা আইবাদ, ঢেউ আছে কিন্তু ভালো। এখানকার বিশেষত্ব একটাই যে এখানে মানুষজনের উপস্থিতিটা কম। ইচ্ছে করে চাই ছুটে যায় অচিনপুর, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, ঝলমল করে আলো রোদ্দুর, শহর থেকে অনেক দূরে ইচ্ছে করে। পদ্মা নদীর ওই পারে আসলে মুর্শিদাবাদ জেলা, এপারে এটা হচ্ছে রাজশাহী সিটি, দেখা যাচ্ছে যেটা রাজশাহী সিটি। আর এটা যেহেতু নবগঙ্গা আইবাদ, এবং শহর থেকে কয়েক কিলো, এই যে হাইটেক পার্ক আইবাদ থেকে এক দেড় কিলো হবে, 2 কিলোর মতো হবে নবগঙ্গা আইবাদ। এবং প্রচুর একটা নিরিবিলি কোলাহল মুক্ত সুন্দর
একটা পরিবেশ। আপনারা যারা প্রকৃতিকে উপভোগ করতে চান, কোলাহল মুক্ত থেকে দূরে থাকতে চান, তারা এই নবগঙ্গা যে আইবাদ, সেই আইবাদে আসতে পারেন। রাসেল ভাইপারের একদম ঘাঁটি এই এলাকাটা হচ্ছে রাসেল ভাইপারের ঘাঁটি। এই নবগঙ্গার আইবাদ যেটা, এখানে আধা ঘন্টার বেশি ছিলাম, সময় কাটালাম। আমরা এখন এই যে পদ্মা নদীর ধার ধরে এই যে বাঁধের যে এলাকাটা, সেই এলাকা ধরে আমরা আসলে যাবো যে কতদূর পর্যন্ত আমরা যেতে পারি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনারা এসে ঘুরে যেতে পারেন। নবগঙ্গা থেকে খানিক সময় কাটিয়ে আমরা আবার নবগঙ্গার বাঁধ ধরে গোদাগাড়ির দিকে যেতে শুরু করেছি। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন রহস্যময়, মানে দুদিকে গাছ থাকার কারণে রাস্তা হয়ে উঠেছে রহস্যময়। কি খেলছো? হ্যাঁ, কি খেলছো? নাম কি তোমার? পূর্ণ অদ্ভুত একটা আকাশ হয়ে আছে। এখনো পবা উপজেলার মধ্যেই রয়েছি আমরা। রাজশাহী গোদাগাড়ি হাইওয়েতে উঠলাম আসলে। দেখি হাইওয়ে ধরে আবার কত দূর কোন দিকে যাওয়া যায়। আমরা আসলে প্রায় এতক্ষণে প্রায় 20 কিলো আমরা বাইক রাইড করলাম। এর মধ্যে আমরা অনেক এলাকা ঘুরেছি। এখন আমরা দেখি দামকুড়ার দিকে যাচ্ছি। এখন দামকুড়া যে এলাকা পাবার মধ্যেই দামকুড়ার দিকে যাচ্ছি। আসলে আমরা গোদাগাড়ি থেকে যে নবগঙ্গা থেকে যে বাঁধ ছিল, সহরক্ষা বাঁধ ধরে আমরা পুরো 1 ঘন্টা ঘুরলাম। ঘুরে এখন আমরা এদিকে হাইওয়ে পার হয়ে এই ভেতরে প্রকৃতি, প্রাণ প্রকৃতি, মাটি, পরিবেশ, এগুলো আপনাদের দেখা। গ্রামীণ যে পরিবেশ, সে পরিবেশ। হলদিবোনা, এটা কোন ইউনিয়ন? এটা আপনার কবা থানা, দামপুরের সামনে না? ওই পথ দিয়ে ওই যে দেখা যাচ্ছে একটা তো এই দিকে কোথায় যাবো আমরা? এদিকে শেষ রাস্তা, হ্যাঁ, এদিকে শেষ এই বিল পর্যন্ত শেষ রাস্তা। তারপরে যেতে পারবো না? তাছাড়া যাতে যাওয়া যাবে না, দামপুরা যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে আপনার কাইসা ডাঙ্গার মন্দির ঘুরতে হবে। তাছাড়া ওই সামনে রোডে 6 ঘাটে দিয়ে ওই রোড দিয়ে মন্দির ঘুরে যেতে হবে। শহরে আমরা তার মানে এদিক দিয়ে যেতে পারবো না? ওদিক দিয়ে যাওয়া যাবে। যাচ্ছিলাম, সেটা গেলে একদম বিলে। আমরা আর ওখান থেকে আবার এই রাস্তায় ব্যাক করতে হবে, মানে আমরা রাস্তার খুঁজে পাবো না। এই জন্য আমাদের আবার ঘোরাতে হলো। এখন আমরা 6 ঘাট এলাকা দিয়ে দামপুরার দিকে যাব। এখন 6 ঘাটি থেকে দামপুরাতে যাচ্ছি। চমৎকার গ্রাম্য পরিবেশ, ধান ক্ষেত, এবং রাস্তাটাও সুন্দর এবং এলাকাটাও কিন্তু অনেক সুন্দর। বরেন্দ্র এলাকার মধ্যে রয়েছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মিথিলা কিন্তু ভয় পাচ্ছে যে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য বলছে তাড়াতাড়ি মানে যাওয়ার জন্য। কারণ গ্রামে সন্ধ্যা, রাত, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে আসলে। তাজমল না? আপনার গ্রামের নামটা কি? 6 ঘাটে 6 ঘাটি। ও, এখানে কি কি আবাদ হয় বেশি? আপনার ধানটাই বেশি হয়, তার পাশাপাশি টমেটো, তারপর আপনার যে সামনে করলা, পটল, এগুলো হচ্ছে। এটা কি হলো আপনার মানে বরেন্দ্র এলাকা না? এটা জি। বরেন্দ্র এলাকা না? ঘাটি
থেকে দামকুড়া হাটের যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দর, একটা চমৎকার একটা রাস্তা। আপনি দেখেন সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং চারপাশ কি মায়াময় হয়ে উঠেছে। এত সুন্দর পরিবেশ, প্রকৃতি, গাছপালা, একটা অন্যরকম রহস্যময়, অদ্ভুত সুন্দর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। রামপুরা হাট 8 কিলোমিটার, মানে আমাদের 8 কিলোমিটার যেতে হবে। এখানে বাড়িঘর কিন্তু অনেক পাতলা পাতলা, ঘনবসতি না, অনেক দূরে দূরে বাড়িঘর রয়েছে। তবে রাতে একটা মানুষজনদের ফিলিংসটা কেমন, এটা আমার জানার খুব ইচ্ছা। মালি তুমি পর জনমে হইও না। বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। আরে এত সুন্দর রাস্তা, কি সুন্দর প্রকৃতি। বাংলাদেশ আসলে অনেক সুন্দর একটা জায়গা। তার ঘাস, তার সবুজ প্রকৃতি, তার গাছপালা এত সুন্দর দেখতে, মন প্রাণ জুড়িয়ে যায়। সামনের দিকে যেতে যেতে যে হাঁসের নৃত্য দেখা যাচ্ছে, হাঁস নৃত্য করতে করতে হেঁটে দৌড়ে যাচ্ছে। এই তোমার কাছে আমার ঋণ, হারালেও মনের মানুষ হারে না। বরেন্দ্র হচ্ছে উঁচু নিচু সমতল ভূমি, তার চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উঁচু নিচু। আমরা যে সড়ক দিয়ে যাচ্ছি সেটা কখনো উঁচুতে উঠছে, কখনো নিচুতে না। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। গ্রাম ঘুরলে খুব আফসোস লাগে যে কেন আমাদের দেশ বিশ্বের উন্নত দেশের মধ্যে একটা হতে পারে না। একদম উর্বর জমি, পৃথিবীর অন্য দেশে যেখানে গ্রিন হাউস তৈরি করে শস্য ফলাতে হয়, আর আমাদের এই জমিতে মানে এমনিতেই যে কোনো জায়গায় শস্য পড়ে থাকলে সেখান থেকে গাছ জন্মায় এবং উৎপাদন হয়, শস্য হয়। আমরা প্রায় দামকুড়া হাটের কাছাকাছি চলে এসেছি। এখানকার প্রচুর সুন্দর, মানে গাছপালা, প্রকৃতি, পরিবেশ ভালো, চমৎকার।